আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম হাত পায়ে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জ্বালানি। এই জ্বালার ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয় এবং বিভিন্ন আমরা শুধু এই জ্বালাটাকেই একমাত্র কারণ বা একমাত্র লক্ষণ হিসাবে নেই না, আমাদের আরো অনেক প্রাসঙ্গিক অনেক লক্ষণের উপর নির্ভর করে আমাদের ওষুধ হয়। এই জন্য কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। এরপরে কেউ যদি চায় আমাদের থেকে সরাসরি ওষুধ দিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। এই পর্যায়ে আমরা জ্বালা পোড়া নিয়ে আমাদের আজকের 6 নম্বর ভিডিওতে প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি এমন হয় যে জীর্ণ শীর্ণ শিশু, একগুঁয়ে মানে গোয়া টাইপের শিশু, যারা হাত পায়ে গাম এবং জ্বালা এবং শীতের রাতেও হাত পা লেপের বাইরে রাখে, দেহে তাপ কম কিন্তু এই ঠান্ডা অনুভূত হয়, এরকম শিশুদের জন্য আমরা স্যানিকিউলা মেডিসিনটার কথা চিন্তা করি, স্যানিকিউলা। এরপরে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে হাত পায়ের তলায় ভীষণ জ্বালা। হাত পায়ের তলায় ভীষণ জ্বালা, আগুনের মতো জ্বালা, অতিরিক্ত মানে অস্বাভাবিক যদি আমরা দেখি যে রুগী বলতেছে একদম অস্বাভাবিক রকমের জ্বালা হয়, তখন আমরা এখানে ল্যাকন্যান্থিসের কথা চিন্তা করি, ল্যাকন্যান্থিস। এরপরে গ্রীষ্মকালে পায়ের তলায় জ্বালা বেশি হয়। এখানে একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে সালফার অ্যান্টিসোরিক হিসাবে অধিকাংশ লক্ষণ এই জ্বালা পোড়ায় অধিকাংশভাবে সালফার প্রয়োগ আসে। এই জন্য গ্রীষ্মকালে পায়ের তলায় জ্বালা বেশি থাকলে আমরা এখানেও সালফারের কথা চিন্তা করি, অথবা হাত পায়ের তলায় জ্বালা ঠান্ডা পানিতে উপশম হইলে আমরা সালফারের কথা চিন্তা করি। এখানে এই যে সালফার এবং ল্যাকন্যান্থিস, এই ওষুধ ক্যালকেরিয়া সালফ বেশিটা এখানে বেশি আসে, প্রাসঙ্গিক অন্যান্য ওষুধ আছে। এই জন্য অবশ্যই আমাদেরকে ওষুধের ছোটখাটো পার্থক্যগুলোকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এভাবে যখন বিবেচনা করব তখনই আমাদের অ্যাকুরেট এবং পিওর হোমিওপ্যাথিক আরোগ্যটা সাধন করা সম্ভব হবে। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শীতকালে হাত পায়ের তলায় উত্তাপ সহ জ্বালা। আর শীতকালে স্বাভাবিকভাবে হাত পা ঠান্ডা থাকবে কথা, কিন্তু যদি কারো শীতকালে হাত পায়ের তলায় উত্তাপ হয়ে থাকে এবং জ্বালা থাকে, তখন আমরা এদের জন্য প্যাকটোলিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি, প্যাকটোলিয়াম। এরপরে আমরা বলবো যদি কারোর হাত পায়ের তলায় প্রচন্ড জ্বালা এবং এই জ্বালা উত্তাপের কারণে তারা এই অঙ্গটাকে পানিতে চুবিয়ে রাখে, পানির নিচে ডুবিয়ে রাখতে চায়, এরকম ব্যাপার হইলে আমরা এখানে টিউবারকুলার ব্যাপারটাকে আমরা চিন্তা করব। অর্থাৎ এটা যে আমরা বলছিলাম অ্যান্টিসোরিক সিস্টেম, সোরিকের কারণে সালফারের বেশি আসে, এটা সব সময় না। যেমন আমরা পেট্রোলিয়ামের কথা বলছিলাম, শীতকালে হাত পা ঠান্ডা থাকার কথা কিন্তু গরম হয়ে জ্বালা পোড়া করে, তখন আমরা পেট্রোলিয়াম বলছিলাম। একইভাবে যদি প্রচন্ড জ্বালা উত্তাপ এবং এই উত্তাপের কারণে ঠান্ডা পানিতে হাত পা ডুবিয়ে রাখতে চায়, তখন আমরা অবস্থা ভেদে আমরা টিউবারকুলিনামের কথাও চিন্তা করতে হবে। টিউবারকুলিনাম এমনকি হাত পায়ে জ্বালা সহ যদি নিদ্রালুতা থাকলে আমরা থাইরয়েডিনাম মেডিসিনটার কথাও চিন্তা করতে পারি। থাইরয়েডিনাম মেডিসিনটা থাইরয়েড সমস্যার কারণে হয়, কিন্তু থাইরয়েড সমস্যার কারণে এই হাত পায়ে জ্বালাও হইতে পারে। এই জন্য আমরা অবশ্যই অন্যান্য ব্যাপারগুলোকে আমরা আমাদের নখদর্পণে রাখতে হবে। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাত পায়ের তলা জলে, তাই ঠান্ডা পানিতে গোসল খুব আরামদায়ক হয় এদের জন্য। পানি ঘাটে এবং পারলে এই ঠান্ডা পানি ঘাটতে পারলে আর কিছু চায় না, সে মনে চায় যে এখানেই বসে থাকি, এটাই করি, এটা নিয়েই সে সারাদিন কাটাই দিতে চায়। যদি এরকম ব্যাপার হয় তখন এদের জন্য আমরা ফাইটোলক্কার কথাও চিন্তা করব। ফাইটোলক্কা এটা গ্ল্যান্ডের সমস্যার মেডিসিন, এই জন্য অবশ্যই আমাকে অন্যান্য লক্ষণকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
এরপরে হাত পায়ের তালু গরম এবং পায়ের তালু গরম এবং হাতের তালু ঠান্ডা, আবার হাতের তালু গরম পায়ের তালু ঠান্ডা, এরকম লক্ষণ। অর্থাৎ যদি পায়ের তালু ঠান্ডা থাকে তো হাতের তালু গরম, আবার হাতের তালু গরম থাকলে পায়ের তালু ঠান্ডা, এরকম ব্যাপার যদি হয় তখন এই লক্ষণের সাথে আমরা, যদি হাত পায়ে জ্বালা পোড়া থাকে তখন আমরা এখানে সিপিআর কথা চিন্তা করব। এরকম একটা বিপরীতমুখী, এই বিপরীতমুখীটা সালফারের মধ্যে থাকে, কিন্তু সালফারের মধ্যে জ্বালা পোড়ার ব্যাপারটা খুব থাকে না। কিন্তু যদি আমরা লক্ষণ পাই, যদি সালফারের অন্যান্য লক্ষণ থাকে তখন অবশ্যই আমরা বিবেচনায় রাখতে হবে, কিন্তু কমন ভাবে আমরা সিপিআর কথা চিন্তা করব। এই বলে আমরা জ্বালা পোড়ার, সিস্টেমিক ভাবে জ্বালা পোড়ার মেডিসিনগুলা নিয়ে আলোচনা শেষ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে জ্বালা পোড়া কোনো কারণবশত জ্বালা পোড়া হইলে কি ধরনের ভিন্নতায় কি ধরনের ওষুধ আসবে আমরা এই নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।